দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভি নিয়মিত রাজনৈতিক বিষয় টকশো রাষ্ট্রচিন্তায়। আজকে আমরা বিষয় ধরেছি ছাত্র রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব। এই বিষয়ে দুজন তরুণ নেতৃত্ব আমাদের কথা বলবেন। আমরা একটু দর্শক পরিচিত হইনি। আমার ডানে আছেন সুরাইয়া ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক, পাওয়ার অফ পিপলস পার্টি। আমার বামে আছেন রাকিবুল ইসলাম কাব্য, সিনিয়র সহসভাপতি, জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের আজকে এন্টার টিভির এই স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলবো ছাত্র রাজনীতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব। নিশ্চয়ই জানেন যে আজকের সচেতন ছাত্ররাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। তবে নেতৃত্ব শুরু হওয়া উচিত আদর্শ, জ্ঞান আর মানবিকতা নিয়ে। তাহলেই আজকে ছাত্রী তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব। অন্যথায় আমরা নীতি বিবর্জিত হব, আদর্শ বিবর্জিত হব, আমাদের জাতীয় নেতৃত্ব হোঁচট খাবে। এই পর্যায়ে এভাবে চলতে থাকলে হয়তো জাতি একদিন নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা কখনোই করি না। আগামী দিনে একটি মেধাবী জাতি গড়তে আজকের ছাত্ররাই তৈরি হতে পারে আগামী দিনের জন্য। জনাব সুরাইয়া ইয়াসমিন, আপনার কাছে যাচ্ছে একটু। যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্র সমাজের আসলে কিভাবে তৈরি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমরা দেখছি আজকে যে ছাত্ররা তার শিক্ষায় মনোযোগ দেওয়ার কথা, যে ছাত্ররা তার পাঠে থাকার কথা, যে ছাত্ররা তার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তৈরি হওয়ার কথা, সেখানে আমরা দেখছি বড় ভাইদের পিছনে, রাজনৈতিক নেতাদের পিছনে স্লোগান দিচ্ছি, দৌড়াচ্ছি তাদের পিছনে। এই নেতৃত্ব দিয়ে কি আগামী দিনে সত্যিকার অর্থে যোগ্য নেতৃত্ব, যোগ্য দেশ চালানো, পরিচালনার জন্য তৈরি হতে প্রত্যাশা আমরা করতে পারি কিনা? ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ছাত্র রাজনীতি আসলে অবশ্যই দরকার। একটা দেশে যদি আপনার তরুণ নেতৃত্ব তৈরি করতে হয়, ভবিষ্যতে লিডারশিপ তৈরি করতে হয়, অবশ্যই ছাত্র রাজনীতির বিকল্প নেই। আমি কখনোই ছাত্র রাজনীতি উচ্ছেদ করার পক্ষে না, কিন্তু এখানে কিছু জায়গাতে সংস্কার আনতে হবে। যেমন আপনি যেমনটা বললেন যে ক্লাসরুমে ক্লাস ফাঁকি দিয়ে ভাইদের পিছনে ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি বা স্লোগানে দৌড়ানো, বা ক্লাস টাইমে হচ্ছে গিয়ে ওরা দেখা যায় মিছিলে চলে যায় ক্লাস ফাঁকি দিয়ে। এই জায়গাগুলোতে ওদেরকে সংস্কার আনতে হবে। ওদের ক্লাস অবশ্যই করতে হবে এবং ওদের মেধা ওরা যাতে মাদকাসক্তে জড়িয়ে না যায় বা খারাপ রাজনীতিতে, নোংরা রাজনীতিতে জড়িয়ে না যায়, তার প্রতি আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি পড়াশোনাও করতে হবে, পাশাপাশি ভালো যে রাজনীতিটাকে বলা হয় সুস্থ রাজনীতি ওদেরকে শেখাতে হবে এবং ওদেরকে শিখতে হবে। এক সময় ছাত্র রাজনীতির ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল। নিশ্চয়ই আপনি জানেন, বাংলাদেশের যখনই ক্রান্তিকাল এসেছে, সেই ৭১ সালে মুক্তিযুদ্ধ বলি, ৫২ ভাষা আন্দোলন বলি, ৯০ গণ আন্দোলন বলি, সর্বশেষ ২০২৪ প্রত্যেকটি আন্দোলনের সাথে ছাত্রদের কিন্তু একটা যোগসাজশ, আন্তরিকতা, নেতৃত্ব ছিল। বাট এখনকার এই সময়ে যে ছাত্র সংগঠনগুলো আমরা দেখেছি, ছাত্ররা ১০০০ কোটি টাকার মালিক হয়, ১০০ কোটি টাকার মালিক হয়। এই ছাত্র নেতৃত্ব দিয়ে কি জাতীয় নেতৃত্ব ভালো কিছু প্রত্যাশা রাখতে পারে? না, অবশ্যই এই ধরনের কালচার দিয়ে আমরা কখনো ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। আমি সেই জায়গাটাই বলেছি যে আমাদের সংস্কার আনতে হবে, চিন্তা চেতনার পার্থক্য আনতে হবে এবং রাজনীতির নামে যে অপশক্তিটা প্রয়োগ করা বা ক্ষমতা প্রয়োগ করা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যে আমি অমুক ভাইয়ের আন্ডারে কাজ করতেছি, আমার কলেজের সভাপতি বিএনপি করে, যদি আমি বলি এখন বর্তমান প্রেক্ষাপটে আমি যদি একটা কলেজে আছি, আমি এগুলো ভালো করে দেখি, বা ধরেন আমি অমুক সাধারণ সম্পাদকের আন্ডারে কাজ করতেছি, ওই ক্ষমতার যখন সে অপপ্রয়োগ করতে পারে, তখনই কিন্তু আসলে আপনার রাজনীতিটা খুব খারাপ অ্যাঙ্গেলে চলে যায়। এবং ওই রাজনীতিটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ছাত্রদেরকে পড়ার সময় পড়া, রাজনীতির সময় রাজনীতি, এবং ওদেরকে সুস্থ রাজনীতির চর্চা করাতে হবে। ধন্যবাদ। আমরা একটু ঘুরে আসি রাকিবুল ইসলাম, আপনার কাছে। নিশ্চয়ই জানেন যে বিশেষ করে যদি গত সরকারের ১৭ বছরের ইতিহাস দেখি আমরা, ছাত্র রাজনীতি বিশেষ করে টেন্ডারবাজি করতে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল তৈরি করছে, হেলমেট বাহিনীতে রূপান্তর হয়েছে। তো এই যে ছাত্র সংগঠনের এই যে নেতৃত্বের কারণে গত ১৭ বছর রাষ্ট্র এগোয়নি সত্যিকার অর্থে। আমাদের মেধাবী যে রাজনীতিবিদ তৈরি হওয়ার কথা, মেধাবী নেতৃত্ব তৈরি হওয়ার, সেখানে কিন্তু হয়নি। আমরা কি আগামী দিনেও একই অবস্থা কি দেখতে পাবো কিনা, আপনি কি মনে করছেন? না, অবশ্যই না। আমরা আগামী দিনে আসলে এমন পরিস্থিতি দেখতে চাই না। প্রথমত আপনার মাধ্যমে, আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার এন্টার টিভির সকল দর্শক শুভানুধ্যায়ীকে
শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে, দেখুন গত 17 বছর জবরদস্ত একটা সরকার আমাদের শাসন করেছেন, এবং এই শাসনের সময়ে আওয়ামী লীগ সরকার যেটি করেছিল তার ক্ষমতাকে তিনি এত নোংরাভাবে আসলে হস্তক্ষেপ করেছে, যেটা ছাত্র রাজনীতিতে ভয়ালভাবে আক্রমণ করেছে। আমি যদি আপনাকে একটু তথ্য জানাই যে আসলে আমাদের বাংলাদেশের সৃষ্টির লগ্ন থেকে শুরু করে 1948 সালের কথা যদি আমি আপনাকে বলি, যে রাষ্ট্র সংগ্রাম পরিষদের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলাকে আমরা প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু আসলে একটা রাষ্ট্র সংগ্রাম পরিষদের ছাত্র শিক্ষকদের নিয়ে কিন্তু একটা সংগ্রাম পরিষদ হয়, এবং 1952-তে কিন্তু আমরা ভাষার জন্য সালাম বরকত শহীদ ওরা শহীদ হয়েছেন। সেই সময় ছাত্ররাই কিন্তু শহীদ হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ঢাকা মেডিকেলের ছাত্ররা, জি, জি। তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা তো আমাদের রক্তের ইতিহাস রয়েছে। এরপর যদি আমি আপনাকে বলি যে 1962-তে কিন্তু শিক্ষা আন্দোলন রিপোর্ট কমিশনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেখানেও জি, জি। ছাত্ররা কিন্তু আন্দোলন করেছিল। এরপর যদি আমি আপনাকে আরেকটু বলি যে 1966 তৎকালীন 6 দফার ব্যাপারে ছাত্রদের একটা ভূমিকা ছিল, 1969-এর গণ অভ্যুত্থানে একটা ভূমিকা ছিল, সর্বশেষ 1971 সালের মুক্তিযুদ্ধে অনেক ভালো ছাত্ররা তারা চলে গেছেন যুদ্ধের ময়দানে, এবং পরবর্তীতে আমরা 90-এ দেখেছি স্বৈরাচার এরশাদ বিরোধী সর্বশেষ আমরা যদি 24 বলি, যদি ছাত্রদের এই আন্দোলন যদি সুসংগঠিত না হতো, ব্যানার ছাড়া কোনো ধরনের হয়তোবা আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার বিদায় করতে পারতাম না, সেই ছাত্রদের ভূমিকার কারণে নিঃসন্দেহে। আমাদের প্রশ্নটা সেখানে আপনার কাছে, আমরা কি সেই যে আদর্শ ছিল একসময় ছাত্রদের, যারা জাতীয় নেতৃত্ব তৈরি হয়েছে একসময়, আপনি নিশ্চয়ই জানেন সুলতান মনসুর, মির্জা ফখরুল ইসলাম, এরা ছাত্র রাজনীতির সাথে একসাথে ছিল, রাশেদ খান মেনন, আসম আব্দুর রব, আমানুল্লাহ আমান, আখতারুজ্জামান, ইলিয়াস আলীর মতো নেতা পরবর্তীতে ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে এসেছে মূলত। তো আজকের দিনে আমরা গত 17 বছরে যেটা দেখেছি, যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা কিন্তু জড়িয়ে পড়ছে হেলমেট বাহিনীতে, টেন্ডারবাজিতে, ছাত্ররা হাজার কোটি টাকার মালিক হয়। এই নেতৃত্ব দিয়ে আমার প্রশ্ন আপনার কাছে, আগামী দিনে কি আমরা জাতির ভালো কোনো আশা করতে পারি কিনা? কারণ যারা ছাত্র অবস্থায় শত কোটি টাকার মালিক হয়, হাজার কোটি টাকার মালিক হয়, জাতীয় নেতৃত্বে গিয়ে তারা যে দেশ বিক্রি করে ফেলবে না, আর সমাজ রাষ্ট্র বিক্রি করে ফেলবে না, ওই মন্ত্রণালয় গেলে মন্ত্রণালয় বিক্রি করে ফেলবে না, এর কোনো মানে এদের থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি এই ছাত্র সংগঠন থেকে? আসলে ছাত্র সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আসলে সরকার দল যখন থাকে আমরা তখন দেখি যে সরকার দলের লেজুরবীতি যে ছাত্র সংগঠনগুলো করেন, সেই ছাত্র সংগঠনগুলো আসলে এরকম অপকর্মের সাথে, হেলমেট বাহিনী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আসলে দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে যখন আপনি প্রথমে আসবেন আপনাকে গেস্ট রুম গণরুমের মুখোমুখি হতে হয়। এটার কারণ হচ্ছে যে সরকার দল চায় যে তার ছাত্র সংগঠনের মাধ্যমে ছাত্রদেরকে রাজনীতিতে অ্যাক্টিভ রাখা, কিন্তু সেই রাজনীতিটা আসলে সন্ত্রাসবাদে চলে যায়, সেই রাজনীতিটা আসলে হেলমেট বাহিনীতে পরিণত হয়। যার কারণে আমরা দেখি যে আসলে আমাদের যেভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির জন্য যেভাবে 71 সালে আমরা বুক চিতিয়ে রক্ত দিয়েছি, 24-এ আমরা প্রমাণ করেছি, সেরকম যে নেতৃত্ব উঠে আসবে সেটি কিন্তু আসলে হয় না। এবং আমি আপনাকে একটা কথা বলি, সেটি হলো এই যে ছাত্র রাজনৈতিক দলের মাধ্যমে কিন্তু কখনো নেতৃত্ব তৈরি হয়নি। আপনি দেখেন যে রাষ্ট্র সংগ্রাম পরিষদের যে নেতৃত্বটা ছিল সেখানে কিন্তু কোনো বিশেষ কোনো দলের লেজুরবৃত্তি নিয়ে কিন্তু সেই সংগঠন দাঁড়ায়নি। এরপরে যদি আপনি বলেন যে 24 সালে এসে যারা ছাত্র সমন্বয়ক ছিল তারা কিন্তু কোনো বিশেষ দলের ব্যানারে দাঁড়ায়নি, ছাত্র সংসদে অথবা বিএনপির লেজুরবৃত্তি অথবা জামাতের দাঁড়ায়নি, তারা সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা, এবং তার ফসল আমরা দেখেছি হাসনাত থেকে শুরু করে আক্তার, আসিফ মাহমুদ নাহিদ থেকে শুরু করে যারা আজকে সংসদে কেউ সংসদ সদস্য অথবা কেউ ভালো ভূমিকা পালন করতেছে। আসলে সরকার যদি চায়, সরকারের যেই দল তারা অবশ্যই ক্ষমতায় থাকে, আর ক্ষমতা থাকার কারণে আসলে সাধারণ শিক্ষার্থীদের উপরে তাদের একটু বলতে গেলে যে তাদের একটু ভাব আছে, তাদের একটু ভাবটা দেখাতে হবে, যার কারণে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়কের ভূমিকা পালন করে, যার কারণে তখন আসলে তারা ওই মানবিক জায়গাটা হারিয়ে ফেলে। আর অবশ্যই এমন নেতৃত্ব আসলে আপনি আগামীর বাংলাদেশ, ভালো বাংলাদেশ তৈরি করতে যেমন ব্যর্থ হয়েছি আমরা, আগামীতে ইনশাআল্লাহ আমরা এমন বাংলাদেশ হয়তো বা পাবো না যদি এমন নেতৃত্ব আমাদের সামনে আসে। ধন্যবাদ রাকিবুল ইসলাম। আমরা আপনার কাছে আবারও আমরা একটু যেতে চাই, সুরাই ইয়াসমিন আপনার কাছে একটু যেতে চাই, আসলে ছাত্র রাজনীতি থেকে কি জাতীয় রাজনীতিতে আসা যায়, এছাড়া কোনো উপায় নেই, বা আমরা মানে এছাড়া কি জাতীয় নেতৃত্ব, ভালো নেতৃত্ব কি আমরা আশা করতে পারি কিনা? আমরা যদি দেখি আপনার সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান, হাসান মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন, নিশ্চয়ই আপনি জানেন যে তিনি সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ডে এসেছেন। তো আমরা কি ছাত্র রাজনীতি ছাড়া কি জাতীয় রাজনীতিতে ভালো কিছু করার সুযোগ থাকে না? অবশ্যই থাকে, কেন নয়? শুধু যে ছাত্র রাজনীতি থেকেই আপনার জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে এমনটা কোনো কথা নয়। কারণ আপনি যদি দেখেন সেই 1948 সালের পর থেকে 52 ভাষা আন্দোলন বা প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু শুধুমাত্র যে ছাত্ররাই যে মানে জাতীয় নেতৃত্বে ভূমিকা রেখেছেন তা না,
এখানে অসংখ্য মানুষরা রয়েছে যারা অনেক বড় বড় মানের লিডাররা, যারা আমরা ইতিহাস থেকে দেখেছি, তারা কিন্তু সবাই কিন্তু ছাত্র রাজনীতি থেকে আসে নাই। তবে হ্যাঁ, বর্তমানে আমাদের যে এখন জেনজেড জেনারেশন রয়েছে বা এরপরে আলফা জেনারেশন আসতেছে, এখন আমরা সেই ট্রেডিশনাল যে রাজনৈতিক যে কিছু রোল রয়েছে সেই জায়গা থেকে আমরা এখন উন্নতি চাচ্ছি বা উন্নয়ন চাচ্ছি, এবং এই জন্য আমাদেরকে অবশ্যই তরুণ রাজনীতির প্রতি মানে মনোযোগ দিতে হবে আগের চেয়ে অনেক বেশি। কারণ আপনি যদি সেই মানে পুরনো রাজনৈতিক ইতিহাস আর বর্তমান রাজনীতির ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, সেটা কিন্তু আসলে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে তরুণদের প্রতি কিন্তু একটা আস্থা রেখেছিল মানুষ, সেই আস্থা কি আপনি মনে করেন পুরোপুরি তারা রাখতে পেরেছে তরুণরা? না, পুরোপুরি রাখতে পারে নাই, 100% রাখতে পারে নাই। মানে কি কারণে, কোথায় নৈতিক অবক্ষয়টা? যদি আবার আপনি মনে করেন তাদেরকে ছাড়াও কিন্তু কিছু করা সম্ভব না। ছাত্র সেই তরুণ যে রাজনীতিবিদরা যারা রয়েছে তারা যদি এখন সাইলেন্ট হয়ে যায়, চুপ হয়ে যায়, তাহলেও কিন্তু এই দেশের সংস্কার করা সম্ভব না। ঠিক আছে, প্রশ্নটা আরেকবার করেন। না, যেই মানুষের যে আস্থা তৈরি হয়েছিল বা তরুণরা রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, সেখান থেকে একটা স্বপ্ন দেখেছিল তরুণদের প্রতি, যে গণঅভ্যুত্থানে যে তরুণরা সম্মুখেতে মানে ছিল বা যারা নেতৃত্ব দিয়েছিল। তো আজকে কি মনে করছেন তারা তার সঠিক পথে আছে এবং তরুণরা সেই আইডিওলজি বা আদর্শকে ডিপেন্ড করে আগামী দিনে রাজনীতি করতে পারবে, সেই অবস্থায় কি আছে তারা? হ্যাঁ, পারবে, কেন নয়। আমরা ইতিমধ্যে দেখেছি অনেককেই যারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, তারা মানবিকতার কথা বলে, মনুষ্যত্ববোধের কথা বলে, আপনার পরিবর্তনের কথা বলে সে আগের বন্দোবস্ততে যাচ্ছে, সেটা আমরা পত্রপত্রিকা দেখছি। শত কোটি টাকার মালিক হয়েছে, অনেকে এমনও আছে। তো পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো সবকিছুই থাকবে, এটা আপনি তো একদম 100% পজিটিভ কিছু পাবেন না। কিন্তু আপনি যদি দেখেন যে এই 24-এর গণঅভ্যুত্থানটায় যেখানে আমরা একটা 16-17 বছর একজন স্বৈরাচারী শাসককে আমরা বিতাড়িত করতে পেরেছি, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর হয় না। এখন সেই শাসন ব্যবস্থার পরে আমাদের যে ডক্টর ইউনূস সাহেব যে ছিল, তিনি একটা শর্ট টাইম এখানে ছিল, এখন আবার হচ্ছে গিয়ে এখন যে আমরা বর্তমান রাজনীতিটার যে চিত্রটা পেয়েছি, এটা তো আমরা তরুণদের জন্যই পেয়েছি। আপনি যদি এই যে আমার যে সহযোদ্ধা ভাইয়া বললেন যে সে কিন্তু অলরেডি বলে ফেলেছে যে আমরা কিন্তু এখন এই যে তরুণ যে রাজনীতিরা, তারা এই যে হাসানাত আব্দুল্লাহ, আক্তার ভাই বা আসিফ ভাইয়া, এরা কিন্তু সবাই কিন্তু তরুণ, এরা কিন্তু সবাই তরুণ, এমনকি আমাদের চেয়েও তারা ছোট। তো এরাই কিন্তু মানে দেশের হালটা ধরেছে, এবং বর্তমানে কিন্তু তারাই সংস্কারমূলক মানে রাজনীতির যে কালচারের যে পরিবর্তন আনার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা কিন্তু তারাই পালন করতেছে। কিন্তু আপনি যদি সেই তরুণদের চেয়ে যদি সেই আমাদের মানে কি ধরনের কি দেখিয়েছে যেটার জন্য তরুণরা আকৃষ্ট হবে তাদের প্রতি বা তরুণদের উদ্বুদ্ধ হবে রাজনীতি আসার, এমন কোন আপনি কিছু বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি আমি আইডল হিসেবে হাসানাত আব্দুল্লাহর কথা বলতে পারি, তিনি যে মানে প্রত্যেকটা এমপি হওয়ার পরে সে যে প্রত্যেকটা কিন্তু ব্যতিক্রমধর্মী ভূমিকা পালন করতেছে। ঠিক আছে, যেটা অবশ্যই আমি হাসানাত আব্দুল্লাহকে কখনোই কোনো তার এনসিপি লিডার হিসেবে মানতে রাজি না, তাকে আমি বাংলাদেশের লিডার বলতে রাজি। সে কিন্তু একটা আইডল, তরুণদের রাজনীতির। ধন্যবাদ। আমরা যাচ্ছি রাকিবুল ইসলাম আপনার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগ রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গেলেন তিনি এটা বলেছেন, আসলে নিশ্চয়ই আপনি বুঝছেন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে রাজনীতিকরণটা হয়েছে। পরক্ষণে আমরা দেখলাম তিনি বলছেন যে শিক্ষক নিয়োগের রাজনীতিকরণ হওয়ার কারণেই আমরা পিছিয়ে পড়ছি। নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে 1000 বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং, সেখানেও আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। আসলে এর অন্যতম কারণ বলছেন যে আপনার শিক্ষক রাজনীতিটা আর কি। তো আমরা পরক্ষণে দেখছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি বর্তমান ভিসি আছেন, তিনি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক। তো এটা কি পুরো রাজনীতিকরণ ভাবে দলীয়ভাবে নিয়োগ হলো কিনা, আপনাকে এটা কোনভাবে দেখছেন? না, আমি এটা আপনার সাথে আমি দলীয়ভাবে নিয়োগ হয়নি। তার আগে আমার সহ-আলোচক যে কথাটি বললেন যে হাসনাত আব্দুল্লাহকে উনি একদম পুরো জাতির লিডার বানিয়ে ফেললেন। আসলে হাসনাত আব্দুল্লাহরা সমন্বয়ক ছিল, তারা ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে। আমি একটু জাতির উদ্দেশ্যে বলতে চাই, আমার আপু বলেছেন যে তিনি এনসিপির নেতা না, তিনি জাতির নেতা। তারা যখন ছাত্র সমন্বয়ক ছিল, বাংলাদেশের মানুষ কিন্তু বা বাংলাদেশের সাধারণ মানুষ রাজনীতিকে বলতো উই হেট পলিটিক্স, তারা কিন্তু রাজনীতি পছন্দ করতো না। কিন্তু যখন শেখ হাসিনার পতন হলো, তারপরে এই যুব সমাজ আবার রাজনীতিতে আসতে শুরু করলো। কিন্তু আপনি দেখেন এই হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, তারা অবশ্য এখন রাজনৈতিক নেতা, কিন্তু তাদের দেখে বা তারা যে রাজনীতিটাকে জনগণের মাধ্যমে যে উই হেট পলিটিক্সটাকে উই লাভ পলিটিক্সে রূপান্তর, সেটা তারা করে নাই। কেন তারা করে নাই? কারণ এই হাসনাত আব্দুল্লাহরা এনসিপি গঠন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করেছে। এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক জেলাওয়ারি যে কমিটিগুলো ছিল, তারা ডিসিকে নিয়ন্ত্রণ করতো,
তারা ইউনোকে নিয়ন্ত্রণ করতো, তারা পুলিশ সুপারকে নিয়ন্ত্রণ করতো। পুলিশ সুপার বিসিএস এর সর্বোচ্চ ক্যাডারে যেয়ে পুলিশ সুপার হতে হয়, ডিসি হইতে হয়, তাদের এই হাসনাত আব্দুল্লাহদের কথা শুনতে হতো। তাদের এই মনে করেন আমার জেলা কুষ্টিয়া, আমার কুষ্টিয়ায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়, তার কথা শুনতে হয়। যখন একজন বিসিএস ক্যাডার একজন শিক্ষককে বিভিন্ন মব কালচারের মাধ্যমে, এই হাসনাতদের উত্তরসূরিরা যখন বিভিন্ন মব কালচারের মাধ্যমে তারা হচ্ছে জাতিকে আবার শিক্ষিত সমাজকে একবারে মানে মাটিতে মিশে দিতে শুরু করলো, তখন আবার এই শিক্ষিত সমাজ বললো না আমরা যে পলিটিক্সের স্বপ্ন দেখেছিলাম তারা কিন্তু পলিটিক্স করে নাই। অথবা আমি বলতে চাই, আপুর সাথে আমি একটু দ্বিমত করে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহকে আপনি যদি ন্যাশনাল লিডার বলেন, আমি বলি ন্যাশনাল লিডার না, হাসনাত আব্দুল্লাহ ন্যাশনাল মুনাফিকে পরিণত হয়েছে। কেন? তারা হয়তো এমপি হয়েছে, তারা এমপি হয়ে খেজুরের হিসাব দেয়। একজন পার্লামেন্ট মেম্বার কি খেজুরের হিসাব দেয়? না, তো কখনো পার্লামেন্ট মেম্বারের খেজুরের হিসাব নাই। এই হাসনাত আব্দুল্লাহরা এমপি, পাশাপাশি এই যে চিত্র, এটা কিন্তু আমার আপনার অজানা ছিল, সাধারণ মানুষের অজানা ছিল, সেটাও তো তিনি দেখিয়ে দিয়েছেন কি কি বরাদ্দ হয় একজন এমপির নামে। এটাও তো একটা নতুনত্ব। না না না, এটা একজন এমপির কাজ। আপনি যখন মেম্বার অফ পার্লামেন্ট হন একটা জায়গা থেকে, তখন আপনাকে দেখতে হবে একজন মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি। হাসনাত আব্দুল্লাহর কাজ হচ্ছে আইন, সংবিধানে গিয়ে আইন প্রণয়ন করা, এটা হাসনাত আব্দুল্লাহর কাজ। খেজুর এমপি মানে পাশাপাশি জবাবদিহিতাটাকে নিশ্চিত হয় কিনা, জবাবদিহিতার জায়গা থেকে। হ্যাঁ, আমি আপনাকে সেটাই বলতেছি। দেখেন, হাসনাত আব্দুল্লাহর যেই কাজটা, হাসনাত আব্দুল্লাহ বললো যে আমাদের গাড়ি দরকার নেই, তারপরে সংসদে যে বলতেছে মাননীয় স্পিকার আমাদেরকে আসলে গাড়ির ব্যবস্থা করেন। এরপরে কি করলো হাসনাত আব্দুল্লাহরা? তারা সরকারকে বললো যে আপনার উপজেলা পরিষদে যে ইউনোর কার্যালয় বা চেয়ারম্যানের কার্যালয়, সেখানে নাকি তাদের অফিস লাগবে, তাদের অফিস নেই। এখন আমি আপনার কাছে একটু কোশ্চেন করি যে যদি এই স্থানীয় সরকার এমপিদের অফিস থাকে, তাহলে বলেন তো যারা উপজেলা চেয়ারম্যানের কাছে যায়, একই জায়গায় এমপি সাহেবের অফিস আছে, তাহলে কি তারা উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেন? তাহলে যে স্থানীয় প্রশাসনটাকে আপনি একভাবে যখন এমপি হইলেন না, এমপি হওয়ার জন্য বিভিন্ন কথা বললেন, জনগণকে আপনি বিভিন্ন ভাবে ধোঁয়াশার মধ্যে স্বপ্ন দেখালেন, এরপরে যে সেই স্বপ্নকে আপনি ধূলিসাৎ করে দিলেন। এরা কোটি কোটি টাকার মালিক। এই আসিফ মাহমুদের পিএসদেরকে হাজার হাজার কোটি টাকার দায় কিন্তু বিদেশে যেতে দিচ্ছে না। তাহলে তাদের মাধ্যমে যে তরুণ প্রজন্ম রাজনীতিতে আকৃষ্ট হবে এই হাসিনা স্বৈরাচার যাওয়ার পরে, এই স্বপ্নটাকে ধ্বংস করে দিয়েছেন। আমি মনে করি এনসিপি সহ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ তারা কিন্তু ধ্বংস করে ফেলেছে। আপনি কি মনে করছেন যে তরুণ প্রজন্মের, একটু আগে আমিও প্রশ্ন করেছিলাম এটাই, যে স্বপ্নটাকে ভঙ্গ করে দিয়েছে? পাশাপাশি আরেকটি প্রশ্ন, বর্তমান যে ছাত্র রাজনীতি, এটাকে নেতৃত্ব তৈরি করছে না বিভাজন সৃষ্টি করছে? নিশ্চয়ই আপনি জানেন সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে একটা উত্তাপ ছড়িয়েছে গুপ্ত সুপ্ত, এটা নিয়ে আসলে আমরা কি শুধু নেতৃত্ব তৈরির কাছে গিয়ে আরো বিভাজিত হচ্ছি, বিভাজন তৈরি করছি, বৈষম্য তৈরি করছি, না সংঘাতের দিকে যাচ্ছি কিনা আমরা আসলে কি মনে করছেন? অবশ্যই বিভাজন, বর্তমান যে তরুণ রাজনীতির বিভাজন সৃষ্টি হচ্ছে। আমাদের এখন বর্তমান রাজনীতিতে ভাইয়া দেখা যায় যে কেউ কাউকে কিন্তু টলারেট করতে পারতেছে না। আমরা মানুষের পজিটিভ দিকগুলোকে রিসিভ না করে আমরা খুঁজে খুঁজে তাকে নেগেটিভ দিকগুলো বের করতেছি। কে কাকে মানে কোন দোষটা কার ঘাড়ে মানে চাপানো যায়, মানে এই দলের দোষ ওই দলের। যেমন আপনি যদি দেখেন বর্তমানে যে হাম ইস্যুটা, এই হাম ইস্যুটা আপনারা যদি খেয়াল করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি দেখবেন যে এই ইউনূস সরকার দিয়েছিল, শেখ হাসিনার ঘাড়ে দোষ চাপাইছিল। আবার এই যে আমাদের তারেক রহমান বর্তমান সরকার, তিনি কি করলো, তিনি এবার ইউনূস সরকারকে ঘাড়ের উপরে চাপাইলো, কিন্তু কেউ কিন্তু কোনো সলিউশনের রাস্তা দেখাচ্ছে না। এবং এই যে হাম ম্যানেজমেন্ট, মানে যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথা নাই, কোনো তদন্ত কমিটি করতেছে না যে এটা আসলে কারা এটার জন্য দায়ী, এটার কি। এখানে এই যে বিভাজনটা, মানে আমাদের এই বাংলাদেশের রাজনীতিটা একটা বিভাজন রাজনীতি। এটা আপনি তরুণ রাজনীতি বলেন আর সেই প্রবীণ রাজনীতি বলেন, সকল রাজনীতি শুধু বিভাজন আর বিভাজন, কেউ কাউকে মানতে চাইতেছে না। যেমন আমি যদি আমার এই সহ আলোচক ভাইয়ের কথা বলি, হাসনাত আব্দুল্লাহদের সে কিছু নেগেটিভ দিক বলেছে, অবশ্যই সেগুলো খুব গঠনমূলক ছিল, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। কিন্তু কথা হচ্ছে হাসনাত আব্দুল্লাহরা এসে যখন যেই ভুলগুলো ধরাই দিছে, সেগুলো কিন্তু আমাদের সবার কাছে অজানা ছিল। না ভুল তারা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, তারা যে ভুলটা ধরাই দিয়েছে, তারা ভুলটা ধরানোর জন্য কি হাসনাত আব্দুল্লাহদের তৈরি সৃষ্টি হয়েছে কিনা? হাসনাত আব্দুল্লাহরা যদি ভুল ধরায়, তাহলে অবশ্যই হাসনাত আব্দুল্লাহদের ভুল করতে হবে না। যে হাসনাত আব্দুল্লাহ বলে যে আমরা এমপি হওয়ার পরে গাড়ি নিব না, যে হাসনাত আব্দুল্লাহরা আবার পরে সংসদে গিয়ে বলে মাননীয় স্পিকার একটা উপজেলা চেয়ারম্যানের গাড়ি থাকে, আমাদের গাড়ি নেই, এটা আমাদের জন্য লজ্জাজনক। এই হাসনাত আব্দুল্লাহরা বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে আমাকে একটু বলতে দেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনা স্বৈরাচার পতন হওয়ার পরে যে সুযোগটা এসেছিল বাংলাদেশের মানুষ রাজনীতি করার, সেটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই এনসিপি, হাসনাত আব্দুল্লাহদের এই সংগঠন। আপনি দেখবেন এই হাসনাত আব্দুল্লাহরা এনসিপি তৈরি করেনি, তারা বিয়াদবের একটা কারখানা তৈরি করেছে। তাদের মধ্যে আমি কয়েকজনের নাম যদি আপনাকে বলি, সাইফ নামে একটা ছেলে আছে, তার বাড়ি সিরাজগঞ্জে। এমপি হওয়ার জন্য তিনি জামাতের সাথে গুপ্ত সুপ্ত হইতেই পারেন, এটা আমার কোনো বাধা নাই, তার এলাকার মানুষ যদি তাকে ভোট দেয়, কিন্তু তারা বাংলাদেশের পতিতযশার রাজনীতিবিদ,
রাজনীতিবিদ যারা লোভ লালসাকে উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন, তার মধ্যে অন্যতম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তাকে নিয়ে পর্যন্ত সংসদের একটা গঠনমূলক কথাকে তারা উজ্জ করে সেই কথাগুলোকে তারা খারাপভাবে বাংলাদেশের মানুষের সামনে দিচ্ছেন। এর জন্য এই হাসনাত আব্দুল্লাহ রক্ত গরম, আমাদের রক্ত গরম, হাসনাত আব্দুল্লাহদের রক্ত গরম, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের কাছে যে স্বপ্নটা দেখেছিল তারা সেই স্বপ্ন বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং একটা বেয়াদব, এই সিটিজেন পার্টিটা একটা বেয়াদব পার্টিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে। এর জন্যই বলতেছি তারা ন্যাশনাল লিডার কিনা এটা হয়তো আপনি আপনার জায়গা থেকে বলতে পারবেন, বাংলাদেশের মানুষ বলবে ন্যাশনাল লিডার তারা কিনা। আর আপনি যেটা বলতেছেন খেজুরের হিসাবটা, সে যে স্লাইডের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে স্লাইডের মাধ্যমে সে যে খেজুর দিল, এইটা কখনো মেম্বার অফ পার্লামেন্টের কাজ নয়, এটি আপনি ভালোভাবে জানবেন সংবিধান অনুযায়ী। নতুনত্ব আপনি বলবেন, তাই বলে আপনার যে কাজ নয়, শিক্ষকের কাজ পুলিশের নয়, পুলিশ কখনো শিক্ষকের কাজ করতে পারবে না, পুলিশ চোর ধরবে। কিন্তু শিক্ষক যদি শিক্ষকের কাজটি না করে সেই ক্ষেত্রে তো কেউ না কেউ করবে। শিক্ষকের কাজ যদি শিক্ষক না করে তাহলে অবশ্যই এখানে কিন্তু গুপ্ত রয়েছে। এই যে আপনার খেজুরের ব্যাপারটা, এটা একটা শুনতে শোনায় খেজুর মানে খুব ঠুনকো ব্যাপার, কিন্তু এখান থেকে কিন্তু কোটি কোটি টাকার কিন্তু দুর্নীতি হয়েছে। এটাও তো একটা হিডেন ছিল, যেটা এই যুগের পর যুগ আমি আমার জীবনে শুনি নাই ভাই, এই ফার্স্ট টাইম শুনছি খেজুরের ব্যাপারটা। এরকম খেজুরের মতো আরো অনেক আমজাম কাঁঠাল লিচুর ঘটনা আছে যেগুলো আমরা হাসনাত আব্দুল্লাহ কেন তাহলে খেজুরের ব্যাপার যদি বলো তাহলে আমজামের ব্যাপারটা কেন জানালো না? তাহলে কেন আমজামের ব্যাপারটা আমরা জানলাম না? খেজুরের ব্যাপারটা জাতি জানলো, একটা মাত্র ব্যাপার জানালো, তাহলে কেন আমের ব্যাপারটা? জি শিওর টেল মি। কোশ্চেনটা ছিল যে তরুণ নেতৃত্বরা তাকে আইডল হিসেবে নেবে কিনা বা নেওয়ার মতো কোনো মেসেজ আছে কিনা। সে যে এই তার প্রথম স্যালারিটা যে এতিমদের মাঝখানে করে দিল, ডিস্ট্রিবিউট করে দিল, এটা দিয়ে আপনি কি বলবেন? এটা মানুষকে দেখানোর জন্য, এটা মানুষকে দেখানোর জন্য অনেক কিছুই করা যায়। একটা মেম্বার অফ পার্লামেন্টের কাজ এটা নয়। তার আগে আপনাকে দেখতে হবে হাসনাত আব্দুল্লাহ যখন কোচিং সেন্টারে মাসে মাসে লাখ লাখ টাকা নিয়েছে তখন উনি গরিব মানুষের জন্য কি করেছে আমি আপনার কাছে জানতে চাই। সে সারা জীবনে তার টিউশন ফি দিয়ে গরিব মানুষের জন্য অনেক কিছু করেছে। সেটা দুই একটা নজির আমাকে দেখান, এক্সাম্পল দেখান। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন নেই, আমি খুঁজে পাইনি। আমি শুধু খেজুরের হিসাব ভাবতে আমরা তো এটাও দেখেছি, আসলে এটা পত্রপত্রিকা এখনো ক্লিয়ার করেনি, বন্যার সময় যে ত্রাণের নামে যে মানুষের যে মানে অর্থ উঠানো হয়েছে সেটা সঠিক হিসাবটা কিন্তু এখনো দেওয়া হয়নি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ভাইয়া, এইখানে বন্যায় এখন এই রকম একটা বন্যা, আমি নিজেও বন্যায় অনেক টাকা ডোনেট দিয়েছি, আমার স্যালারির অনেক। এখন আমি কি জানি সেটা সঠিকভাবে গিয়েছে? সেই হিসাবটা তো আপনার অধিকার আছে, কিন্তু হ্যাঁ আমার অধিকার আছে, কিন্তু আমি কিন্তু এই জন্য এটা যদি কারো দোষ ধরার ট্রাই করে যে ভাই আমি তোমাকে 20,000 টাকা পাঠাচ্ছি তুমি আমাকে, এটা তো জবাবদিহিতার বিষয়, আমি সেটা বলছি না, এটাও জবাবদিহিতার একটা পার্ট। এটা কোনো কথা না ভাইয়া। শুনেন, বন্যার্তদের তারা, আমি নিজে দেখেছি টিএসসি থেকে, আপনি জানেন আমি 35 আন্দোলনের যখন প্রধান সমন্বয়ক ছিলাম, 24-এর অভ্যুত্থানের পরে যখন বন্যার্তদের ওখানে হয় ভাই, হাজার হাজার মানুষ ওইখানে যে ভিক্ষুক ছিল, ভিক্ষুকও এসে টাকা দিয়েছে। আমার প্রশ্ন সেখানে না, আমাদের প্রশ্নটা হচ্ছে সেখানে যে 12 কোটি টাকার একটা হিসাব দেওয়া হলো, সেই টাকাটি অ্যাকাউন্টে রাখা হলো, সেখান থেকে কত খরচ হয়েছে টাইম টু টাইম দেওয়ার কথা, বাকি যে খরচ সেটা উন্মুক্ত করার কথা, সেই টাকাটা কোথায় আছে, কোন ফান্ডে আছে, সেটা সঠিক কোনো হিসাব জাতি জানে কিনা বা দিয়েছে কিনা, আমি সেই বিষয়টা জানতে চাই। আমি যতটুকু জানি যে বন্যার্তদের যে পরিমাণে এটা নিয়ে বেশ কয়েকবার অনেকে কিন্তু প্রশ্ন তুলছে, কালেক্ট হয়েছে, বন্যার্তদের অনেক ফান্ড কালেক্ট 12 কোটি সামথিং, জি সেটা ওরা করেছে, কিন্তু এটা নিয়ে আপনি যে কোশ্চেনটা করছেন ওই ব্যাপারে আসলে তারা দেখাচ্ছে কিনা এই জায়গাটায় আমার জানা নেই। ঠিক আছে, আমি যদি একটু সময় দেন আমি এই ব্যাপারটা বলি। হাসনাত আব্দুল্লাহ আমি আপনার এই ব্যাপারটা বলি। হাসনাত আব্দুল্লাহ এই যেমন হাদি হত্যার বিষয় ইস্যুটা যখন আসে তখন যদি বলে দীপু হত্যার বিচার চাই, আপনি যদি একটা বিচার চাইতে গেলে যদি আরেকটা বিচার চাই, সেটার বৈধতা অবৈধতা চেলে হয়। আপনি 12 কোটি টাকার হিসাবের কথা বলবেন না, কিন্তু আপনি পার্লামেন্টে গিয়ে আপনি খেজুরের হিসাবের কথা বলবেন। যে 12 কোটি টাকা এই দেশের জনগণ আপনাকে বিশ্বাস করে দিয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, যে একজন সেই হাসনাত আব্দুল্লাহ এনসিপি সংগঠন, এনসিপি হ্যাঁ এই এনসিপি তাহলে এনসিপির মাধ্যমে যে 12 কোটি টাকা উঠানো,
এনসিপির মাধ্যমে যে 12 কোটি টাকা উঠানো হলো সেই হিসাবটা জনগণের জানার অধিকার ছিল কিনা বারবার জনগণের থেকে বলা হয়েছিল। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, হয়তো আপনি না জেনে থাকবেন, আমি আপনাকে একটু জানায় রাখি, জনগণ বারবার জানতে চেয়েছে টেলিভিশন মিডিয়ার মাধ্যমে অথবা তাদের কাছে কোশ্চেন করে যে আপনাদেরকে আমরা বিশ্বাস করে রিকশা চালকও এই ত্রাণ ফান্ডে টাকা দিয়েছেন, তাহলে সেই টাকাটা জনগণের টাকা আপনি সরাসরি নিলেন হস্তক্ষেপের মাধ্যমে, সেই টাকাটা আপনি 12 কোটি টাকার হিসাব দিলেন না। কিন্তু আমার কষ্ট লাগে হাসনাত আব্দুল্লাহ যখন খেজুরের হিসাব দেয়, এবং আমার কষ্ট লাগে হাসনাত আব্দুল্লাহ নাকি প্রথম বেতন গরিব মানুষের দিয়ে দিয়েছে, কিন্তু না না অবশ্যই মানবিক রাজনীতি, কিন্তু 12 কোটি টাকার হদিস আপনি দিচ্ছেন না, কিন্তু আপনি আমাকে 5,000 টাকার হদিস দিচ্ছেন। এটা যথেষ্ট হাস্যকর, এটা যথেষ্ট হাস্যকর। এনসিপি বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে গেছে শেখ হাসিনা, পরবর্তীতে ধ্বংস করছে এনসিপি। ওকে দর্শক, আপনারা দেখছিলেন ছাত্র রাজনীতি ভবিষ্যৎ নেতৃত্ব। দুজন অতিথি কথা বলছেন, রাকিবুল ইসলাম কাব্য সিনিয়র সহসভাপতি জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর, কথা বলছিলেন সুরাইয়া ইয়াসমিন সাংগঠনিক সম্পাদক পাওয়ার অফ পিপলস পার্টি। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর সাথেই থাকুন, আমরা আবার ফিরে আসছি। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আজকে আমরা বিষয় রাখছি ছাত্র রাজনীতি ভবিষ্যৎ নেতৃত্ব। এই বিষয়ে দুজন অতিথি আছেন আমাদের সাথে, কথা বলছেন রাকিবুল ইসলাম কাব্য সিনিয়র সহসভাপতি জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর, কথা বলছেন সুরাইয়া ইয়াসমিন সাংগঠনিক সম্পাদক পাওয়ার অফ পিপলস পার্টি। জনাব সুরাইয়া ইয়াসমিন, আপনার কাছে একটু যাচ্ছি, যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদ নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? আমরা অনেক দেখেছি যে গত 17 বছর বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন হয়েছে জানেন আপনি। তো এই যে একটা অনীহা ছাত্র সংসদ নির্বাচন দিতে, এতে করে মানে অনীহাটা কেন, কি মনে করছেন এটা? ছাত্র সংসদ নির্বাচন প্রথম আনসার হচ্ছে জরুরি, যদি আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয়। সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক চিত্র পার্সপেক্টিভটা, সেই পার্সপেক্টিভে ওই যে বললেন বিভাজন বা একটা দল আর একটা দলের পিছনে লেগে থাকা, বা ওই যে আমার ভাইয়া বলছিল যে ওই যেই দল ক্ষমতায় থাকে সেই ক্ষমতার যে একটা অপপ্রয়োগ করা বা একটা পাওয়ার অপপ্রয়োগ করা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য একটা কালো ছায়া হয়ে দাঁড়াইছে, চারপাশে গ্রাস করে আছে আমাদের চারপাশে। ঠিক আছে, ওই জায়গাটা থেকে আসলে আমাদেরকে রিকভার করতে হবে এবং সবাইকে ওই অন্ধকার যে জগৎটা, অন্ধকার চিন্তা ভাবনা। আমি এমনও দেখেছি যে একজন ছাত্র সে ক্যাম্পাসে দাঁড়িয়ে যখন পরীক্ষার হলে যখন পরীক্ষা চলতেছে, নিয়োগ পরীক্ষা, সে নকল দিয়ে গিয়েছে, সেই নকল যখন একজন টিচার ধরেছে, মানে মোবাইল দিয়ে গিয়েছে, তখন সেই শিক্ষককে সে তুই বলে বলছে, এই তুই নিচে নাম, তোরে দেখা নিব, তোকে ছিলবো, তোকে দেখবো, তুই আয় নিচে। যে এই ধরনের রাজনীতি তো আমরা চাই না, এই ধরনের ছাত্র রাজনীতি আমরা মোটেই চাই না, যে একজন ছাত্র তার শিক্ষক, বাবার সমতুল্য শিক্ষককে তুই বলে বলতে পারে, তুই নিচে নাম। এটা আমি নিজে দেখেছি, আমি রাজসাক্ষী এই ঘটনার। ঠিক আছে, সম্প্রতি কয়েকটি ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন, তিতুমির কলেজে, ইডেন কলেজে হল রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি বন্ধের একটা আওয়াজ উঠেছে, এতে আপনি এটাকে কিভাবে দেখছেন? কারণ এই ছাত্র রাজনীতির হল রাজনীতির অপব্যবহারই কিন্তু, হল রাজনীতির তো অবশ্যই অপব্যবহার আছে ভাই। হল রাজনীতির অপব্যবহার হচ্ছে ক্ষমতা বাণিজ্য করে, তার লোকজন পছন্দের মানুষকে দেয়া, সিট দেয় এবং জোর করে বিভিন্ন প্রোগ্রামগুলোতে নিয়ে আসে সরকার দল, এই কাজগুলো হয়। সেই ক্ষেত্রে হল রাজনীতিকে নিষিদ্ধ হওয়া আপনি সমর্থন করেন কেন? জি জনাব রাকিবুল ইসলাম। জি, আমি প্রথমে বলে আপনি হয়তো কোশ্চেন করেছিলেন যে আসলে ছাত্র সংসদ নির্বাচনে আসলে নির্বাচনটা অনিয়া কেন এবং এটা জরুরি কিনা। আমি আপনাকে বলি, সরকার দল আসলে যখন ক্ষমতায় থাকে তারা দেয় না, বিগত দিনে আমরা দেখিনি। এটার কারণ হচ্ছে প্রথমত হলো যখন সরকার দলের ছাত্র সংগঠন যখন সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা পালন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের যখন নিপীড়কের ভূমিকা পালন করে, তখন ওই শিক্ষার্থী হয়তো তাকে সামনাসামনি ভাই বলতে পারে, কিন্তু যখন ভোটের রাজনীতিতে যাবেন তখন আপনাকে ভোট দিবে না। ভোট দিবে কাদের? হেরে যাওয়ার ভয়ে এই নির্বাচনে সাধারণত দিতে চায় না, ভয়ে তারা দিতে চায় না। কিন্তু একটা মজার ব্যাপার আমি আপনাকে যদি জানাই, আপনি দেখবেন জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে দেখলাম সাদিক কায়েম সাহেব সেখানকার
ভিপি হলেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। আপনি দেখেন যে 5 আগস্ট পূর্ববর্তী সময় শেখ হাসিনার ভয়ে জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, অনেকেই বিভিন্নভাবে রাজনীতি করেছে। কিন্তু আমার দুঃখের ব্যাপার 5 আগস্ট চলে গেল, কিন্তু এই 5 আগস্ট যাওয়ার পরেও সাদিক ক্যাম্পদের অথবা জামাত ইসলামের কেন গুপ্ত রাজনীতি করতে হয়? গুপ্ত রাজনীতি করে আপনি একদিকে বলতেছেন ছাত্র রাজনীতি চায় না, আপনি হল রাজনীতি চান না, ঠিক তারই মধ্যে যেই স্টুডেন্ট আপনি তিতুমির কলেজ বললেন এবং ইডেন বললেন, এরপর রাজশাহী রুয়েটে যে আন্দোলনগুলো হয়েছে, এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যে আন্দোলন হয়েছে, আমি আপনাকে জানাই যারা বললো ছাত্র রাজনীতি হলে চায় না, পরবর্তীতে দেখা গেছে যখন শিবির সেখানে কমিটি দিয়েছে তারা শিবিরের লোক অথবা ছাত্রী সংস্থার লোক। এই যে আপনি গুপ্ত এবং সুপ্ত হয়ে বাংলাদেশে রাজনীতি করতে চান, এই যে আইডেন্টি ক্রাইসিস আপনার একটা সময় ছিল, এখন আপনি আইডেন্টিটা প্রকাশ করতে চাচ্ছেন না। আপনি একটা দলকে ভ্যানিশ করার জন্য, আপনার নিজের দলটাকে সুন্দরভাবে রাখার জন্য আপনি গোপনে গোপনে ছাত্রী হলগুলোতে ছাত্রী সংস্থা দিচ্ছেন, এবং যখন ছাত্র দলের কমিটি যাচ্ছে তখন এই ছাত্রী সংস্থা বলতেছে এখানে হল কমিটি হবে না। কেন হল কমিটি হবে না? একটা হল কমিটিতে যদি ছাত্র সংগঠনগুলো তারা সুন্দর এবং গোছালোভাবে থাকতে চায় এবং তারা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে চায়, তাহলে অবশ্যই হল সংসদে ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন রয়েছে। সেই ইতিহাস দেখেছি কিনা ছাত্র রাজনীতির হলগুলোতে, বিশেষ করে হলগুলোতে যখন যে সরকার থাকে তখন তাদের মতো করিতে ব্যবহার করে। সেখানে সাধারণ ছাত্র বলেন, ছাত্রছাত্রী বলেন, আপনি সেখানে বিরোধী মতে ছাত্রছাত্রী বলেন, তারা তো সেই প্রায়োরিটি পাচ্ছে না। গত ইতিহাস তাই বলে আমাদের। দেখুন আমরা প্রত্যাশা করি কিনা, আমরা আগামী সরকারের কাছে, আপনাদের সরকারের কাছে আমরা এটা প্রত্যাশা করি কিনা যে সঠিক মতো নিয়ম মতো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হবে, নির্বাচন দিবে এবং কোথাও বৈষম্যের শিকার হবে না, এটা আমরা প্রত্যাশা করি। হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে একমত। এবং সত্যিকার অর্থেই বর্তমান তারেক রহমানের ক্যাবিনেট অথবা তারেক রহমানের বিএনপি সরকার, আমাদের সরকার যদি আগামী দিনে দেখেন ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতিতে কমিটি দেওয়া হয় এই কারণে যে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া, সাধারণ শিক্ষার্থীদের হলে বিভিন্ন সময় খাবারের সমস্যা হইতে পারে, হলে থাকার সমস্যা হইতে পারে, সেগুলো প্রকাশ করলে এই ছাত্র সংগঠনের মাধ্যমে যদি আপনার হচ্ছে ওই ক্যাবিনেটে যায় অথবা দাবিগুলো যদি উঠে আসে সেগুলো তাড়াতাড়ি সমাধান হয় এর জন্য। আর বিশেষ করে এখন সামনে যেহেতু গত 15 বছর আমরা ওইভাবে ইলেকশন দেখিনি, সামনে ইলেকশন ইনশাল্লাহ অবশ্যই তারেক রহমানের সরকার দিবেন এবং ছাত্রদল এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছেন তারা তাদের মতো করে কাজ করবে, ছাত্র রাজনীতির ক্ষেত্রে তারা তাদের মতো কাজ করবে এবং শিক্ষার্থীদের যদি তারা আশা ভরসার জায়গায় যেতে পারে অবশ্যই শিক্ষার্থী সংসদে অবশ্যই তাদেরকে মনোনীত করবে। কিন্তু গুপ্তসুপ্তের রাজনীতি আর আমরা দেখতে চাই না। গুপ্তসুপ্তের রাজনীতি দেখে আমরা আর আবরারকে হারাতে চাই না। গুপ্তসুপ্তের রাজনীতি দেখে আমরা আর এই রাজনীতি করতে চাই না। আবরারকে যারা মারছে পরবর্তীতে আমরা শুনলাম তারা শিবিরের সাথে যুক্ত, অথবা শিশির মনিরের মতো একজন রাজনৈতিকবিদ অথবা শিশির মনিরের মতো একজন টকশোবিদ আমরা দেখেছি যে এই যে আবরার ফাহাদ, আমার কুষ্টিয়ার সন্তান, আমার বাড়িও কুষ্টিয়াতে, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করলো, যারা হত্যা করলো সেই মামলাতে শিশির মনিররা যায় তাদেরকে মামলার উকিল হিসেবে। তো আসলে এই গুপ্ত আসলে ছাত্রলীগ এবং এই যে জামাত ইসলামী যে গুপ্ত সুপ্তের রাজনীতি, তারা কি একে একে একাকার কিনা এগুলো জানতে হবে। এবং জামাতকে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হলো, 71-এ তাদের অনেক বড় একটা পরাজয় ছিল এবং তাদের বেনাম ছিল, যদি সেইটা ঢেকে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাই গুপ্তসুপ্তের রাজনীতি বাদ দিয়ে রাজনীতি করতে হবে। আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি আমাকে বলেছিলেন প্রথমে হাজার হাজার কোটি টাকা। আমি আপনাকে যদি বলি এই সাদিক কায়েম এখনো স্টুডেন্ট, তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের ভিপি, কিছুদিন আগে বিয়ে করেছেন। তার বিবাহেতে একজন ছাত্রের বিবাহ অনুষ্ঠানে কিভাবে এত টাকা খরচ করে তারা একটা অনুষ্ঠান করে আমাকে বলেন। তাহলে নিঃসন্দেহে এই গুপ্ত সুপ্তের আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে সরকার থেকে একটা বাজেট হয়েছে, তাহলে কি সেই বাজেট কারচুপি হয়েছে অথবা তাদের চাঁদাবাজির সামর্থ্য থাকতে পারে, তার পরিবারের একটা ছাত্রের বিয়ে হবে, একটা ছাত্রের বিয়ে হবে, না বিয়ে অবশ্যই করবে একটা স্টুডেন্ট ইসলাম বলে, ইসলামে যান, তারা তো ইসলাম নিয়ে রাজনীতি করে, তারা ইসলাম না আমি বলি আপনি ইসলামে চলে যান, তারা তো ইসলামের কথা বলে, আমি তার কথা বলি, দেখেন তারা তো ইসলাম করে, ইসলামে বলা হয়েছে ওই বিবাহ সবচেয়ে বেশি সুন্নতি যে বিবাহে খরচ কম হয়। কিন্তু তারা কি করলো দেখেন, তাদের আসলে কি বলবো জানেন,
তারা তো সব কিছু ইসলামের জন্য চেয়ে জামাত ইসলাম, পরে বলে আমরা শরিয়া আইন চাই না। তারা বিবাহ অনুষ্ঠান কিভাবে সুন্নত এই স্লোগান বক্তব্যের ময়দানে দিতে পারে, কিন্তু নিজের বিয়েতেই সুন্নত মানে না। তারা অনেক টাকা খরচ করে, যেখানে বিয়ে হওয়ার কথা খেজুর দিয়ে, সেখানে তারা বড় রেস্টুরেন্টে বড় বড় অতিথিদেরকে ডেকে নিয়ে তারা অনুষ্ঠান করে কোটি কোটি টাকার। একজন স্টুডেন্ট হিসেবে আপনি আমাকে কোশ্চেন প্রথমেই বলেছিলেন যে আসলে ছাত্ররা কিভাবে এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে আমি আপনাকে বলি যে একজন স্টুডেন্ট হিসেবে অথবা ভিপি হিসেবে তিনি এত টাকা কিভাবে পায়, যে আসলে বাংলাদেশে একটা বড় উত্তর দিবেন সুরাই ইয়াসমিন, পাশাপাশি আমি নিশি সেটার উত্তর সুরাই ইয়াসমিন দিবেন। পাশাপাশি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সবচেয়ে বড় আমাদের জন্য দুর্ভাগ্য যে মেধা পাচার হচ্ছে প্রতিনিয়ত। প্রতি বছর একটা পরিসংখ্যানে আছে 50 থেকে 1 লক্ষ শিক্ষার্থী বিদেশের মাটিতে পড়াশোনা করতে যায় এবং তার 60%ই দেশে আর ফিরে আসে না। অর্থাৎ আমাদের যে মেধাটা সেটা রয়ে গেছে বিদেশে। এই মেধা পাচার রোধে আমাদের করণীয় কি? কেন মেধাটা পাচার হচ্ছে? এই সরকার এই 3 মাসে কোনো উদ্যোগ নিয়েছে কিনা আপনি বলতে পারবেন কিনা, যেটা যে মেধা পাচার রোধে আমাদের কার্যকর ভূমিকা রাখতে পারে? ওকে, ধন্যবাদ ভাইয়া। আমি তার আগে আমি আমার যে সহ সমালোচক ভাইয়া মনে হয় এখানে আসলে আসছে ওই সাদিক কায়েমের যে ব্যাপারটা বললো, আমার কাছে খুব ফানি লাগছে। মানে আমি আমার ওপিনিয়ন দিতেছি, কারণ আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি ভাইয়ের মতো সেম বক্তব্য অনেকে দিচ্ছে। স্ক্রল করতে গেলে যে একটা মানুষের বিয়ে নিয়ে যে কত ধরনের ট্রোল হতে পারে, মানে মনে হচ্ছে যে এই সাদিক কায়েমি দিস ইজ ফার্স্ট টাইম বাংলাদেশে কেউ বিয়ে করছে, আর কেউ বিয়ে করে না। এটা আমার কাছে মনে হয়েছে। প্রশ্ন যখন ছাত্র রাজনীতি, তখন ছাত্ররা আপনার বিয়েতে আপনি কত টাকা খরচ করেছিলেন? একটা আমি আমার প্রশ্ন একাই বলেন, আমার আসার দরকার ছিল না। না আপনাকে তো আমাকে ভুল শুধরে দিতে হবে। আপনি ভুলভাবে উপস্থাপন করলে তো আমাকে বলতে হবে। আপনি ভুল উপস্থাপন করলে অবশ্যই আমাকে বলতে হবে। হ্যাঁ অবশ্যই, শিওর, কিন্তু ভুল উপস্থাপন করবেন না, জাতি দেখবে এটা। গুপ্ত ভাইয়া, আমরা কি 16-17 বছর কোনো গুপ্ত দেখি নাই? মানুষকে দেখেছি পানির ভিতরে ডুবে ডুবে, আমি নিজে দেখেছি পানির ভিতরে ডুবে ডুবে সাঁতরায় মানুষ পালায় বেড়াইছে, গোপনে গোপনে থেকেছে। হ্যাঁ, মানে এই ধরনের, এই যে আমি কোনো নাম ধরে বলবো না, কারণ আমি দেখেছি। আমরা তো একেবারে পিচ্ছি না, তাই না? আমাদের তো মোটামুটি বয়স হয়েছে, আমরা দেখেছি সেটা। গুপ্ত কে গুপ্ত থাকে নাই বলেন? এখন আওয়ামী লীগের মধ্যে অনেকে গুপ্ত আসছে না, বিএনপির ভিতরে গুপ্ত ছিল না, আবার ওই যে জামাতের ভিতরে গুপ্ত ছিল না। বিএনপিতে কারা আপনি বিএনপির কথা যেহেতু বলেন, বিএনপিতে কারা গুপ্ত ছিল যদি আপনি নামগুলো বলেন, জাতিকে বিভ্রান্ত করবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না। প্রধানমন্ত্রী যে আমাদের যে মুসলিকা দিয়ে যে গেছে, এই দেশ ছাড়ছে, সরি টু সে আপনি হয়তো জানেন না বিষয়গুলো। 111 এর সরকার জনাব তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে। এটা আপনাকে জানতে হবে। তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয়নি। আপনি যখন তারেক রহমানের ইস্যু নিয়ে আসেন, তখন আমি আপনাকে বলি এই তারেক রহমানকে বাধ্য করা হয়েছে, পিটিয়ে বাধ্য করা হয়েছে। তারেক রহমানকে বাধ্য করা হয়েছে। তারেক রহমান মুক্ত ছিলেন না। তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেয় নাই। যখন তারেক রহমান বাংলাদেশে এসেছে, আজকেও কুমিল্লাতে গেছে, চাপ পড়ে গেছে, রাস্তায় মানুষ জড়ো হয়েছে দলমত নির্বিশেষে। এটাই তারেক রহমান। দিস ইজ তারেক রহমান। এটা অবশ্যই আপনাকে জানতে হবে। এটা আগে আপনাকে জানতে হবে। অনেক ডকুমেন্টস আপনাকে জানতে হবে। তারেক রহমানকে বাধ্য করেছে, যেমন সত্য কথা, ওরকম সেটা গুপ্ত না। বাধ্য করলে সেটা গুপ্ত হয় না, সেটা গুপ্ত না। কিন্তু বাংলাদেশে এখন জামাত শিবিরের যে রাজনীতি, এটি গুপ্ত। এখন রাজনীতি, এখন একটা পরিবেশ এসেছে, এখন একটা পরিবেশ এসেছে। আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি বলছেন গুপ্ত না, ঠিক আছে? এই তারেক রহমান নির্যাতিত হয়েছে, তাকে নির্যাতন কারা করেছে? সে কারা বাধ্য করেছিল তারেক রহমানকে? আনসার দেন তো, এটার আনসার আগে দেন। আপনি কারা বাধ্য করেছিল? আপনি হ্যাঁ, এটা রাজনৈতিক অপসংস্কৃতি, এটা রাজনৈতিক অপসংস্কৃতি। 111 এর সরকার তার সাথে এটা করেছে। এই গুপ্ত হচ্ছে রাজনীতির একটা পার্ট, একটা কৌশল। রাজনীতি একটা পার্ট, কৌশল, পলিটিক্যাল কৌশল, পলিটিক্যাল মেথড। গুপ্ত। আচ্ছা, একটা সময় আমরা 16-17 বছর রাজাকার শুনি নাই? শুনেছি কি না? আচ্ছা, তাহলে আমি আপনাকে বলি 2008 সাল পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনি আমাকে বলতে দেন, একটু আমাকে বলতে দেন, একটু আমাকে বর্তমানে দেখুন, আমাকে একটু বলতে দেন। আমি আপনাকে বলতেছি, দেখুন, আওয়ামী লীগের সময় রাজনীতি করতে বিএনপির প্রবলেম হয়েছে, জামাতের প্রবলেম হয়েছে। আমার সেখানে আমার কোনো সে নেই। কিন্তু আমার এখন 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে এখন আর কোনো সমস্যা নেই। এখন আর কোনো সমস্যা না। আমি অ্যানসার দিয়েছি। 111 এর সরকার দিয়েছিল। 111 এর সরকার ফখরুদ্দিন বাধ্য করেছিল। আর তারা এখন কিন্তু আপনাদের বন্ধু, এবং আপনারা দুটো এখন বন্ধু হয়ে যারা আপনাদের দেশটা কিন্তু আসলে অসুস্থতার দিকে চলে যাচ্ছে। কারা বন্ধু? আমাদের বন্ধু কারা? যাদের কারণে আপনাদের 16-17 বছর বিএনপি কে কারা নির্যাতন করেছে বলেন? কারা করেছিল? অতীত ফ্যাসিস্ট সরকার। হ্যাঁ, অতীত ফ্যাসিস্ট সরকারের ক্ষেত্রে যা করণীয় ছিল তা কি করতেছে এখন বর্তমান সরকার?
রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া আসবে না? ও আচ্ছা, রাজনীতিতে আপনি আমাকে মেরেছেন তাই বলে আপনাকে আমি মারতে হবে? আপনি রাজনৈতিক প্রতিহিংসা কাটিয়েছেন। শুনেন ভাই, জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু, জাতীয়তাবাদের, তার মানে এটা না যে আপনি যে প্লিজ ওনাকে ফ্লোর দেন, তারপর আমাকে বলবেন, আমি উত্তর দিব। উনি আমাকে আসলে আমাকে ফ্লোর দিলে আমি বলবো ইনশাআল্লাহ। আপনি বলেন। পাখির মতো বাচ্চাদেরকে গুলি করার অনুমতি দিয়েছে, যার অর্ডারে 2000 মানুষ মারা গেছে, সেই রকমের একটা স্বৈরাচার একজন গণহত্যাকারীর সাথে তো আপনি এক হতে পারেন না। আপনি আর যা সবকিছুর আনসার দেন, এক কি হয়েছে কেউ, এক কি হয়েছে কেউ, অনেক জায়গায় এক হচ্ছে, না মানুষ এটা জাতি জানে। আপনি বলেন, জায়গাটা বলেন, আপনি একটা জায়গা ক্লিয়ার করতেছেন না। স্বৈরাচারের সরকার, জাতি কে জানে, আপনাকে এটা বলতে হবে। আমরা নিশ্চয় 24 এর আপনাকে এটা বলতে হবে। স্বৈরাচারের পতন ঘটিয়ে আরেকটা স্বৈরাচারের জন্ম দেওয়ার জন্য আমরা এই আন্দোলন করি নাই। ঠিক আছে, আপনি একটা কথা বলেছিলেন, আমি ওই কথা যাব না। আর একটা কথা বলবো, সবাই জানে, জাতি সব জানে, এগুলো নিয়ে এখানে কথা বলার আর আমার ইচ্ছা নাই। আর একটা হচ্ছে মেধা পাচার, জাতিকে জানান, আপনারা জাতিকে জানান। হ্যাঁ, জাতি সব ব্যাপারে জানে, সবাই সজাগ আছে, আপনাকে জানাতে হবে, সবাইকে জানাতে আমি এখানে আপনি ইন্টারাপ্ট করি, আপনাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে আসলে বিএনপি কোথায় আওয়ামী লীগের সাথে সমঝোতা করতেছে। আপনি মেবি বলতে চেয়েছিলেন, এটা বলবেন, আওয়ামী লীগ এখন এটা যে আপনি বলবেন। সংসদে আপনি দেখেন তো, সংসদে কি বেশিরভাগ সংসদ সদস্য কারা? কারা? জি জি, কারা বলেন? হ্যাঁ, বলেন জি, আপনি দুই একটা নাম বলে একটু বলেন না প্লিজ। আপনি একটু বলেন, আপনি না বলতেছেন, আপনি প্রুফ দেন যে আসলে কারা। আপনি এখন এই যে ফজলুর রহমান, আপনাদের বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান, তিনিও বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা জোটের নেতারা কেন, মন্ত্রী এমপিরা জেলখানায় এখনো আছে, প্রশ্ন করছেন তিনি। তাদের বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা জেলখানায় আছে, তিনি কেন সংসদে দাঁড়িয়ে এই প্রশ্ন করছেন? আচ্ছা, আমি আপনাকে বলি, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, উনি রাজাকারদের পক্ষে কথা বললেই কি সমস্যা? মুক্তিযোদ্ধা রাজাকারদের পক্ষে কথা বলবেন আপনি? আপু যেটা বলতে রাজাকারের পক্ষে কথা বলছি না, আওয়ামী লীগের নেতারা কেন কারাগারে আছে তিনি প্রশ্ন তুলছেন। হ্যাঁ, আওয়ামী লীগের প্রশ্ন তোলা, তারা বিচার হচ্ছে, তাই আদালতে আছে। কি প্রসিকিউটর অনুসারে কি এমন নেই যে আপনি জেলে গেলে বেরোতে পারবেন না, জামিন দিতে পারবেন না? না, সেটা তো ওনার দায়িত্ব না প্রশ্ন করা যে ওনারা কেন জেলে আছেন, আইনের আওতায় জেলে আছেন। প্রশ্ন আইনে না থাকে তাহলে উনি সংসদে কেন করেছেন তার পার্সোনাল ব্যাপার, তিনি উত্তর দিবেন। সেই কথাটাই বলছেন, অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হচ্ছে, আপনার জামিন দেওয়া হচ্ছে, জামিন দেওয়া আছে। গণতান্ত্রিক অধিকার কি তারা ছাড় পেতে না, পারে? আইনের মাধ্যমে তারা আইনের মাধ্যমে যদি তারা ছাড়া পায়। সালাউদ্দিন যেটা করতেছে সেটার ব্যাপারে আপনার যেমন দুই একটা কথা বলেন। যেমন কি সে কি না করতেছে, কি করতেছে? ভারতের হয়ে কাজ করতেছে। কেন ভারতের হয়ে কাজ করতে? একটা উদাহরণ আমাকে দেন। বাংলাদেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছে বলেন, একটা কথা বলেন, আমি জানি না, জাতির সামনে বলেন। সবকিছু নো, এই জায়গায় আপনাদের প্রবলেম, এই জায়গায় আপনাদের আরো জানতে হবে। আপনি যে শিলং সালাউদ্দিন বললেন, আমি আপনাকে একটু বলতে চাই যে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের সন্তান, কক্সবাজারের সন্তান, এবং সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলবার আগে আপনাকে ভাবতে হবে এই সালাউদ্দিন আহমেদ কিন্তু বাংলাদেশের শীর্ষ পরীক্ষা, বাংলাদেশের বিশেষ যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষায় টেকার পরেও কিন্তু তিনি জব করেছেন, তারপরে কিন্তু তিনি রাজনীতিতে এসেছেন এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় সালাউদ্দিন আহমেদকে কেন কার সাথে মিলাইছে? মিস ইনফরমেশন টকশোতে এসে দেওয়া যায় না, মিস ইনফরমেশন দিবেন না। আপনি এখন পর্যন্ত কোনো বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করেননি। আপনি সালাউদ্দিন আহমেদের একটা ভারত সংশ্লিষ্ট অথবা বাংলাদেশের বিপক্ষে যায় এমন একটা ঘটনা আজকে বলবেন। সালাউদ্দিন আহমেদের অনুমতিতে এই যে আওয়ামী লীগদের অসংখ্য লোকদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। কাদেরকে ছাড়া হয়েছে? অনেক লোক। আওয়ামী লীগ কি ছাড়া পাবে না? আওয়ামী লীগ কি ছাড়া পাবে না? তাদের কি জেলে আপনি তার মানে যারা খুনের সাথে তাদের বিচার হবে, তাদের বিচার হবে, অবশ্যই বিচার হবে। আমি সেই কথাই বলতেছি যে 24 এর অভ্যুত্থানে যে 2000 লোক মারা গেল যে সরকারের অর্ডারে, যে সরকার বলেছে যে যেখানে পাবা সেখানে গুলি করবা, সেটার বিচার কি করেছে আপনার সরকার? সেটার বিচার হচ্ছে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হবে। আওয়ামী লীগের দল হিসেবে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি অবশ্যই জেনে থাকবেন, যদি না জানেন তাহলে জেনে নেন যে আওয়ামী লীগের দল হিসেবে কিন্তু আওয়ামী লীগ এখন বর্তমানে নিষিদ্ধ। এটি হয়তো আপনি যদি না জেনে থাকেন আজকে জানবেন। বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছে। বিচার প্রক্রিয়াটা আপনি আজকে যে একটা ঘটনা, এখন আপনি যেটা চাচ্ছেন আজকেই সম্ভব না, বিচার প্রক্রিয়াটা একটু লম্বা সময়ের ব্যাপার। সেই সময়টা হয়ে গেলে আওয়ামী লীগের অবশ্যই বিচার হবে। আমি আপনাকে জানায় রাখি, যদি বাংলাদেশে আওয়ামী লীগ আবারও রাজনীতি করতে আসে, আমরা রাজনীতি করব না। কারণ আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজম কায়েম করেছিল, গুলিবর্ষণ করেছে, আমি আপনার সাথে ওইখানে একমত। কিন্তু আওয়ামী লীগের বিচার আপনি একদিনেই করতে পারবেন না। আওয়ামী লীগের বিচার হবে প্রত্যেকটা ধাপে ধাপে। আওয়ামী লীগ যেখানে অন্যায় করেছে সেখানে ধাপে হবে। এই সবাইকে ছেড়ে দেয়া
তারপরে কেন সবাইকে আপনি জামিন দিতে পারেন না? হ্যাঁ। ল অনুসারে কি তার জামিন পাবে না সে? জামিন দেয়া হাইকোর্ট আমরা থেকে কি সে অরাজকতা জামিন তৈরি পাবেন করে না? সুযোগ করে দিব, সরকার কেন বিশৃঙ্খলা জামিন তৈরি দিচ্ছে? করে জামিন দিব। দিচ্ছে বিচারপতি। ঠিক আছে। বিচারপতিরা জামিন দিচ্ছেন, সরকার তো জামিন দিতে পারে না। আপনি এই জায়গাটাই ভুল করতেছেন। জামিন দিচ্ছে বাংলাদেশের কোর্টগুলো, আপনি বিচারপতিদেরকে এই কোশ্চেন করতে পারেন কোর্টগুলো তারা কেন চালাচ্ছে? কারা চালাচ্ছে? কারা? কারা বলেন তো দেখি কারা আপনি চালাচ্ছে? বলেন কারা তাহলে চালাচ্ছে? আমি তো বলতেছি তাহলে যে কি তারা এই সরকারের মাত্র আগে 3 মাস সময় হয়েছে? এখনো এই সরকারের মাত্র 3 মাস এখনো সময় ভারতের হয়েছে। প্রেসক্রিপশনে যদি দেশ চালানোর চেষ্টা করা হয় আর সেটা যদি আপনারা সমর্থন দেন, তাহলে ভাই ওই যে বললো যে তরুণ নেতৃত্বের যে আমাদের যে আশা, ওই ভারতকে আশাটা ছাড়া আমরা ভেঙে যাচ্ছি। আমি আপনাকে ঠিক বলি আছে? in my আমরা personal একেবারে opinion, শেষ পর্যায়ে আছি। ভারতকে ছাড়া আমরা আমি একেবারে বলি শেষ ভারতকে পর্যায়ে ছাড়া আছি। বাংলাদেশের রাজনীতি চিন্তা করা যাবে না, কারণ আপনি ভৌগোলিকভাবে ভারতের পেটের মধ্যে রয়েছেন। অবশ্যই ভারতের সাথে অবশ্যই আমার স্বার্থকে সেখানে দেখতে হবে। এর জন্য যদি আপনি শুধু ভারতকে ভারত আর ভারতকে বাংলাদেশ মানে সেজন্য কি আমাদের ভারতের সেজন্য কি আমাদের মাথা নিচু করে কথা বলতে হবে ভারতের অবশ্যই সাথে? ভারতের সাথে আমাদের মাথা আমাদের নিচু করে- একজন প্রতিমন্ত্রী না, এটা না। বলেছেন যে ভারতের সাথে মাথা নিচু করে কথা বলতে হবে। আমাদের তাহলে বর্তমান তাহলে সংসদের সেটা একজন তার ভুল। আমরা প্রতিমন্ত্রী ভারতের বলেছেন। সাথে মাথা নিচু করে কথা বলবো না, ধন্যবাদ। কিন্তু আমরা আমি আপনাকে একেবারে যদি- শেষ আমাকে যদি পর্যায়ে একটু আছি। সময় জি। দেন যে আসলে ভারতের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। যখন 1971 সাল, যখন আমার মায়ের উপরে আমার বোনের উপরে ইজ্জত লুণ্ঠন হয়, যখন বর্তমান জামাতের গুপ্ত সুপ্তরা দায়ী ছিল, তখন কিন্তু ভারত পাঠিয়েছে তার সেনাবাহিনীকে। এবং আমাদের যখন অস্ত্র ছিল না, ট্রেনিং করার কিছু ছিল না, তখন কিন্তু এই ভারতই আমাদেরকে পাশে দাঁড়িয়েছে। সেই ভারতকে আপনি ভুলে যাবেন? কোন ভারতকে আপনি ভুলতে যান? যেই ভারত 71-এ পাকিস্তানকে আমাদের দেশ থেকে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, না, যেই তাদের ভারত সাথে আমাদেরকে সাহায্য তাদের করেছে, সেই সাথে তো ভারতকে আপনি ভুলে তাদের যেতে সাথে চান? তো 2001 সালেও আপনারা একসাথে সরকার গঠন করেছেন, 2018 তো নির্বাচন করেছেন একসাথে। তখন কি এই কালিমা ছিল না? না, হ্যাঁ, অবশ্যই তার কালিমা ছিল। অবশ্যই জামাত ইসলামের সাথে 2001 সালে সরকার গঠন হয়েছে, ভবিষ্যতেও হবে, কেন হবে না? কিন্তু আমি বলতেছি 1971-এ যখন জামাত ইসলাম রাজাকারের ভূমিকা নিয়ে আমার মায়ের বাসা দেখাচ্ছিলেন, আমার বোনের বাসা দেখাচ্ছিলেন, তখন ভারত আমাকে সাহায্য করেছিল। আমি জি, সেটা ধন্যবাদ। বলতে চাচ্ছি। দর্শক, আপনারা আমি দেখছিলেন সেটা ছাত্র বলতে চাচ্ছি। রাজনীতি ভবিষ্যৎ নেতৃত্ব। দুজন অতিথি এবং- আমাদের সাথে কথা এবং বলছিলেন। আগামীতে আসলে জামাত ইসলামের কি হবে? প্রকাশ্যে ছাত্র রাজনীতি একটি করে, দেশের ভবিষ্যতের রাজনীতি বাদ দিয়ে। জি, সাথে জড়িত সবাই আছে। আমরা শেষ করতে হচ্ছে একটু। এখনো জামাত হ্যাঁ, গুপ্ত থাকলে রাজনীতিতে সেটা বিশ্বাসী। সংশোধন করতে হবে। এখনো জামাত থাকলে গুপ্ত সেটা সংশোধন সেটা করতে জামাতকে হবে। সংশোধন কিন্তু করতে এটা আপনি হবে। অস্বীকার করতে পারবেন গুপ্তের না মতো যে অন্য রাজনীতি কোনো করে দলের গুপ্ত ছিল। আমরা আর রাজাকার বাংলাদেশে আপনি আনতে চাই না। অন্য- এই গুপ্তের মতো এই গুপ্তের মতো আপনারা রাজনীতি রাজাকার করে বলছেন, যাদেরকে 71 সালে আপনারা আমাদের মা গুপ্ত বোনদের বলতেছেন। ইজ্জত লুণ্ঠন আপনারা করেছে। রাজাকারের এই সমার্থক শব্দ গুপ্ত এই use 71 করতেছেন। সালে আপনাকে জানায় রাখি, এই রাজাকারের গুপ্তের ভূমিকা সমার্থক পালন শব্দ করতে গুপ্ত গিয়ে ব্যবহার করতেছেন আপনি আপনারা। আমার কথা আপনারা শুনে এই সব শব্দ থেকে বেরিয়ে এই আসেন। রাজাকার যদি দালাল, গুপ্ত, ভবিষ্যতে আপনি রাজাকার দেখতে এগুলো না থেকে চান, বেরিয়ে আসেন। তাহলে জামাত নতুনত্ব ইসলামকে আনেন, প্রকাশ্যে নতুনত্ব রাজনীতি করার আনেন। আহ্বান আমরা থাকলো একেবারে আপনার শেষ মাধ্যমে। পর্যায়ে আছি। তরুণ ধন্যবাদ অতিথি, আমাদের রাজনীতির দুজন জন্য অতিথি। নতুন message তো আমরা একটু দুজন নতুন অতিথিকে রাজনীতি ধন্যবাদ জানাই। আমরা চাই না, বা আমাদের সাথে কথা বলছিলেন আমরা রাকিবুল নতুন- ইসলাম কাব্য, নতুন সিনিয়র রাজনীতি চাই, সহসভাপতি, যার কারণে আমরা জাতীয় বলতে ছাত্র চাই না। সমাজ। নতুন কথা রাজনীতি বলছিলেন চাই, সুরাইয়া নতুন ইয়াসমিন, চাই না। সাংগঠনিক নতুন সম্পাদক, শব্দ পাওয়ার অফ আমি পিপলস বিশ্বাস পার্টি। করি না। দুজন অতিথিকে আমরা এখনো ধন্যবাদ বলতে জানাই। তাহলে আপনাকে আরো জানতে হবে। আমরা কথা হ্যাঁ, বলছিলাম ছাত্র সবাইকে রাজনীতি জানতে এবং হবে। ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে। আসলে ছাত্র রাজনীতি একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে যদি তা আদর্শ, জ্ঞান, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতে পরিচালিত হয়। শিক্ষাঙ্গনের সহিংসতা এবং দলীয় সংঘাত নয়, বরং গঠনমূলক নেতৃত্ব, মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ছাত্র রাজনীতি ভবিষ্যতের যোগ্য রাষ্ট্রনায়ক তৈরির পথ খুলে দিবে, সেটাই আমাদের প্রত্যাশা। আসলে দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন এবং এন্টার টিভির সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।